বিসিবির মুখে একটা সাটিয়ে চড় মারলো আইসিসি সাটিয়ে একটা চড় মারলো বিসিবিকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, চলে এলাম আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ফাস্ট বোলার মাথিসা পাথিরানাকে কিন্তু শ্রীলঙ্কান দল থেকে ছাঁটাই করা হলো। শ্রীলঙ্কান দল মাথিসা পাথিরানাকে বলল এবং কারণ বলল তাকে কেন ছাড়া হলো দল থেকে। সরাসরি শ্রীলঙ্কান দল জানালো, তুমি কোথাও একটা ফিট খাচ্ছ না আমাদের দলে, মাথিসা পাথিরানাকে বলল। এবং সেটাই কারণ বলল শ্রীলঙ্কান দল পাকিস্তানের সাথে যে সিরিজটা হচ্ছে সেখানে মাথিসা পাথিরানাকে ছাঁটাই করলো। শ্রীলঙ্কান দল বলল যে তুমি আমাদের দলে ফিট খাচ্ছ না, যেখানে মাথিসা পাথিরানা কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট এবং শ্রীলঙ্কান দলের উইকনেসটা কিন্তু সেখানেই, ডেথ ওভার বলার কিন্তু তাদের কাছে নেই। নুয়ান থুসারা কেমন করছে, ইভেন মাথিসা পাথিরানাকে যে বাদ দিল শ্রীলঙ্কান দল, এক্ষেত্রে একটা প্রভাব পড়ছে কলকাতা নাইট রাইডার্সের উপর। তার কারণ মাথিসা পাথিরানা কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট থেকে বিরত রয়েছে। মাথিসা পাথিরানা কেমন করে শুরু করে কলকাতা নাইট রাইডার্স দলে সেটাও দেখার বিষয়। এবং পার্থ স্কচারের সাথে মেলবোর্ন রেনিগেটসের গতকাল ম্যাচ হয়ে গিয়েছে, যেখানে ফিন অ্যালেন টিম সাইফার্ট মুখোমুখি হলো, সেটা নিয়ে একটু বলবো। এবং কলকাতা নাইট রাইডার্সের বর্তমান ক্যাপ্টেন রয়েছে আজিঙ্কে রাহানে, তার কিন্তু খুব একটা স্ট্যাটস ভালো না অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে। তো আমি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে এই ভিডিওতে আলোচনা করব, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে। চলো ভিডিওটা শুরু করব। কলকাতা নাইট রাইডার্সের মাথিসা পাথিরানাকে সরাসরি বলা হলো তুমি শ্রীলঙ্কান দলে ফিট খাচ্ছ না। কেন বলা হলো সেটা আমি বুঝতে পারছি না। তার কারণ শ্রীলঙ্কান দলের উইকনেস কিন্তু সেখানেই, তাদের ডেথ ওভার বলার নেই। মাথিসা পাথিরানাকে যে সরিয়ে দিল, মাথিসা পাথিরানা কিন্তু ক্রিকেট থেকে অনেকটা বিরত রয়েছে। সেক্ষেত্রে প্রভাব পড়ছে কলকাতা ম্যানেজমেন্টের উপর, যে মাথিসা পাথিরানা এতদিন ধরে ক্রিকেট খেলছে না, তিনি কি আদেও ছন্দে ফিরে আসবে সেটা দেখার বিষয়। কলকাতা নাইট রাইডার্সের এই মাথিসা পাথিরানা কেমনভাবে কামব্যাক করে। ইভেন গতকাল পার্থ স্কচারের সাথে মেলবোর্ন রেনিগেটসের একটা দারুণ ম্যাচ হয়ে যায়, যেখানে পার্থ স্কচার প্রথম ব্যাটিং করে 127 রানই করে এবং মেলবোর্ন রেনিগেটস আমরা ভেবেছিলাম অনায়াসে চেস করে দেবে, যেখানে বলিং ফ্রেন্ডলি পিচে মেলবোর্ন রেনিগেটসের এই ম্যাচটাও কিন্তু শেষ অবধি যায়, যেখানে পার্থ স্কচার 127 রান করাতে পার্থ স্কচারের ওপেনার ফিন অ্যালেন কিন্তু পুরোপুরি ফ্লপ গিয়েছে। হ্যাঁ, একটা দারুণ ছয় আমরা দেখতে পাই ফিন অ্যালেনের ব্যাট থেকে, এক হাতে একটা এফার্টলেস ছয় মারে ফিন অ্যালেন, বাট তার পরের বলে কিন্তু আউট হয়ে যায়। যেখানে মেলবোর্ন রেনিগেটসের কিন্তু জেসন ব্যারেন্ড্রফ 3 ওভারে 11 রান দিয়ে একটা উইকেট এবং উইল সাদারল্যান্ড 3 ওভার 2 বল করে 28 রান দিয়ে একটা উইকেট তুলে নেয়। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এই যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে, জেসন ব্যারেন্ড্রফ উইল সাদারল্যান্ডও কিন্তু একটা ভালো অপশন হতে পারে। এবং আমার এক ভিডিওতে একজন দর্শক বন্ধু কিন্তু আমাকে কমেন্টে জানায় উইল সাদারল্যান্ড কিন্তু একটা ভালো অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তার কারণ উইল সাদারল্যান্ড ব্যাটটাও ভালো পারে, বলটাও ভালো করে দিতে পারে এবং সেইটাই আমরা দেখলাম মেলবোর্ন রেনিগেটসের হয়ে। উইল সাদারল্যান্ড কিন্তু ডেতে বেশ ভালো বল করেছিল, ভেরিয়েশনস আছে, ওয়ার্কার ভালো মারতে পারে, 3 ওভার 2 বল করে 28 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। সেক্ষেত্রে উইল সাদারল্যান্ড অনায়াসে একটা ভালো চয়েস। এবং মেলবোর্ন রেনিগেটসের হয়ে কিন্তু টিম সাইফার্টও ফ্লপ গিয়েছে। পার্থ স্কচারের হয়ে ফিন অ্যালেন এবং মেলবোর্ন রেনিগেটসের হয়ে টিম সাইফার্ট দুজনেই ফ্লপ গিয়েছে, দুজনেই কিন্তু রান করতে পারেনি। ফিন অ্যালেন 8 রান 5 বলে এবং টিম সাইফার্ট তো আরও ফ্লপ, 11 রান করে মাত্র 16 বলে, যেখানে টিম সাইফার্ট একটু স্লো খেলছিল বাট রিজওয়ান তাকে বাজেভাবে রান আউট করে দেয়, যার জন্য এই ম্যাচটা কিন্তু মেলবোর্ন রেনিগেটসের লাস্ট অব্দি যায়। এবং মেলবোর্ন রেনিগেটসের হয়ে কিন্তু হিরো হয় নতুন প্লেয়ার 19 বছরের অলিভার পিকে, 42 রান করে 30 বলে, যেখানে লাস্ট ওভারে 11 রান বাকি থাকে। অ্যালন হার্ডি বল করতে আসে এবং তিনি প্রথম 5টা বল তো ভালো করেছিল, বাট শেষের বলটা একদম রেডারে চলে আসে এবং অলিভার পিকে কিন্তু 6-এর দ্বারা ম্যাচটা জিতে নেয় এবং অলিভার পিকের কিন্তু নাম হয়ে যায় এই 6-এর মাধ্যমে। এবং যেভাবে ম্যাচটা জিতালো, 19 বছরের ছেলে একটা বিগ ব্যাশ লিগের মতো জায়গায় এসে অ্যারন হার্ডির মতো বলারকে 6 মেনে ম্যাচ জেতানো, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে অলিভার পিকেও একটা অপশন হতে পারে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স কম আছে বাট এই প্লেয়ারগুলো কিন্তু ফিউচারে কলকাতা নাইট রাইডার্স ফিউচারে কিন্তু কাজ করে দেবে অলিভার পিকে। তো এইবারে আমাদের মেন আলোচনার দিকে আসা যাক। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, তিনি আমরা জানি আগের বছর তেমন একটা আইপিএল তার যায়নি। 14টা ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স, যেখানে 5টা জেতে 7টা হারে এবং 2টো ম্যাচ ড্রও হয়, যেখানে 2টো ম্যাচের ফলাফল হয়নি বৃষ্টির কারণে। কেকেআর শেষ ম্যাচ শেষ করে 8 নম্বরে, যেখানে রাজস্থান এবং চেন্নাই সুপার কিং 9-10-এ থাকে এবং কেকেআর 8 নম্বরে শেষ করে। সেক্ষেত্রে বিজয় হাজারা ট্রফিতে এই মুহূর্তে রিঙ্কু সিং এর ফর্ম দারুণ রয়েছে এবং রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে 6টা ম্যাচ খেলেছে, 6টাই জিতেছে, 24 পয়েন্ট এবং রান রেট কিন্তু +1.73। সেক্ষেত্রে বিজয় হাজারা ট্রফিতে এলাইট গ্রুপ বিতে উত্তরপ্রদেশ টপ করছে রিঙ্কু সিং এর ক্যাপ্টেনশিপে। এবং রিঙ্কু সিং যে ক্যাপ্টেনশিপ ভালো করছে এটা কিন্তু না,
ক্যাপ্টেনের সাথে তিনি কিন্তু ব্যাটিংটাও বেশ ভালো করছে। রিঙ্কু সিং কিন্তু প্রত্যেকটা ম্যাচে দায়িত্ববান ইনিংস খেলছে, যেখানে 6টা ম্যাচে 371 রান, অ্যাভারেজ 123.67। রিঙ্কু সিং এখন ভয়ানক ফর্মে রয়েছে, প্রাইম ফর্মে ফিরে এসছে কিন্তু এই রিঙ্কু সিং। দেখো রিঙ্কু সিং যতই ভারতীয় দলে নাই ফিট খাক, কিন্তু রিঙ্কু সিং এর কিন্তু একটা রেকর্ড রয়েছে কলকাতার হয়ে, একবারে 30, যেটা আরসিবি বলার ইয়াস দয়ালকে মেরেছিল। যদিও সেটা আরসিবির ম্যাচে না, গুজরাট টাইটান্সের ম্যাচে, বাট রিঙ্কু সিং এর এই রেকর্ডটা কিন্তু আমার মনে হয় না কেউ ভাঙতে পারবে। সেক্ষেত্রে রিঙ্কু সিং কিন্তু একটা আগেও ভালো প্লেয়ার ছিল এবং সেই ফর্মটা কিন্তু আগের মতো ফিরিয়ে আনছে। 6টা ম্যাচে 371 রান, 123.67 অ্যাভারেজ। সেক্ষেত্রে ক্যাপ্টেন হয়ে অনেক ব্যাটসম্যানদের ফর্ম ডাউন হয়ে যায়, বাট রিঙ্কু সিং এর কিন্তু সেটা হয়নি। 6টা ম্যাচে 371 রান এবং উত্তরপ্রদেশকে টপ করিয়েছে, 6টা ম্যাচে 6টা জিতেছে। সেক্ষেত্রে রিঙ্কু সিং হয়তো বিজয় হাজারে ট্রফিতে ভালো ক্যাপ্টেন্সি করছে। এবার আইপিএলে কতটা ভালো করবে, তার কারণ আইপিএলে একটা এক্সট্রা প্রেশার থাকে। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনেরও কিন্তু একটা ক্যাপ্টেন্সিপ অপশন রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, যে এরকম একটা অজি মাইন্ডসেটের ক্যাপ্টেন যদি আমাদের দলে আসে, সেক্ষেত্রে কি কলকাতা নাইট রাইডার্স চতুর্থবার ট্রফি জিততে পারে? তো সেটা এখন ভাবার বিষয়। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ক্যাপ্টেন আপাতত আজিঙ্কে রাহানেই রয়েছে, তার কারণ আজিঙ্কে রাহানেকে যদি ক্যাপ্টেন না বানানো থাকতো তাহলে তারা প্রথমেই ছাঁটাই করে দিত দল থেকে। বাট আজিঙ্কে রাহানে এই যে ক্যাপ্টেনশিপ ভারটা নিয়েছে, আজিঙ্কে রাহানে কিন্তু খুব একটা ভালো ক্যাপ্টেনশিপের স্ট্যাটস নেই। 38% জয় রাজস্থান এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মাত্র 38%। সেখানে রিঙ্কু সিং এই মুহূর্তে ভালো করছে, ব্যাটেও ভালো ফর্ম রয়েছে, ক্যাপ্টেন্সিও ভালো করছে। সেক্ষেত্রে প্রথম অপশান আমি বলবো রিঙ্কু সিং ক্যাপ্টেনের দিক থেকে, যদিও অ্যাশর্ড হয়ে গেছে, বাট কোথাও একটা যদি কলকাতা নাইট রাইডার্স প্রথম দিকে ম্যাচ হারতে থাকে বা কোথাও একটা ক্যাপ্টেনশিপের ভার চলছে না, তখন তুমি মনীষ পান্ডেকে দলে নিয়ে এসে রিঙ্কু সিংকে ক্যাপ্টেনের ভার দিতে পারো। যে নতুন একটা ক্যাপ্টেন আমাদের দলে এসছে রিঙ্কু সিং, হয়তো আমরা এই বছরটা নয় রিঙ্কু সিং এর ক্যাপ্টেনশিপে তেমন কিছু করতে পারলাম না, বাট বাকি বছরগুলোতে আমরা রিঙ্কু সিং এর ক্যাপ্টেনশিপে করতে পারবো। এটা ভেবে চলতে হবে কলকাতা ম্যানেজমেন্টকে, যে ফিউচার নিয়ে ভাবতে হবে। মেন হচ্ছে ফিউচার আমাদের, তার কারণ আজিঙ্কে রাহানে কত বছর আর খেলবে? 1.5-2 বছর, হয়তো আর 2 বছর দুটো আইপিএল খেলবে। সেক্ষেত্রে রিঙ্কু সিং এর এখনো অনেক ব্রাইট ফিউচার রয়েছে, সেক্ষেত্রে রিঙ্কু সিং একটা অপশন হতে পারে। এখন যেই খবরটা উঠে আসছে যে বাংলাদেশ রীতিমতো খেপে গিয়েছে, বাংলাদেশ যবে থেকে মুস্তাফিজুর রহমান ছেড়ে দিয়েছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ খেপে গিয়েছে, এবং বাংলাদেশের ফ্যান্সরা বলছে আমরা আইসিসি টি20 বিশ্বকাপ ভারতে খেলতে আসবো না, এবং বিসিবি আইসিসির কাছে বলে যে আমরা আসবো না। সেক্ষেত্রে বিসিবির মুখে একটা সাটিয়ে চড় মারলো আইসিসি সাটিয়ে একটা চড় মারলো বিসিবিকে, এবং বলে দিল এখন এটা সম্ভব নয়। তার কারণ এই যে ভারতীয় দল প্রথমে যখন বলেছিল আমরা পাকিস্তানে খেলতে যাব না, সেটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার 6 মাস আগে বলেছিল, শিডিউল প্রকাশিত হওয়ার আগে। এখন শিডিউল প্রকাশিত হয়ে গিয়েছে, তোমাদের ম্যাচ আমাদের ইডেন গার্ডেনে পড়ে গিয়েছে, তোমরা আসবে না, সেটা তো হয় না না। তো সেক্ষেত্রে আইসিসি সরাসরি বলে দিল আমরা ভেন্যু চেঞ্জ করতে পারবো না। এবার যদি বাংলাদেশ দল আসতে রাজি হয় তাহলে আসবে, আদারওয়াইজ আমরা বাংলাদেশের যে গ্রুপটা রয়েছে সেখানে বাকি যাদের সাথে বাংলাদেশের খেলা আছে সেখানে তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করে দিয়ে দেবো। তো এবারে বাংলাদেশ ক্রিকেট দল কি করবে সেটা দেখার বিষয়, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে, তো এখন সেটাও দেখার বিষয়। এবং বাংলাদেশ ফ্যান্সরা এখন আবার খেপে গিয়ে বলছে যে আমরা যদি ওয়ার্ল্ড কাপে আসি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতবে। ভাই আলাদা স্বপ্ন। সেখানে বাংলাদেশের স্কোয়াড নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের টি20 স্কোয়াড, যেখানে লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছে, নাসুম আহমেদ রয়েছে, তাসকিন আহমেদ, মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান দলের ভাইস ক্যাপ্টেন। এই একটা প্লেয়ার খুব ভালো লাগে আমার, সাইফ হাসানকে। ভালো ব্যাটিং করে, ভালো পাওয়ার হিটার পেয়েছে বাংলাদেশ, এবং এই দলে লিটন দাস, সাইফ হাসান ভালো ব্যাটসম্যান। বাকিদের কথা আমি সেরকমভাবে বলতে পারছি না। তারপরে পারভেজ হাসান ইমন, শামীম হোসেন, রিশাদ হোসেন, ইনিও ভালো বলার, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, যাকে কলকাতা নাইট রাইডার্স বাতিল করলো, সেই মুস্তাফিজুর রহমান যিনি এখন পিএসএল খেলবে, আইপিএল ছেড়ে তিনি পিএসএলে গেছে, ভালো। সাইফুদ্দিন লাস্ট প্লেয়ার। তো এটা হলো বাংলাদেশের স্কোয়াড। তো ওভারঅল বাংলাদেশের স্কোয়াডকে আমি 10-এ 4 দিচ্ছি, এর বেশি দিতে পারছি না। এবারে বাংলাদেশের ফ্যান্সরা হয়তো বলবে দাদা 4 কেন? দেখো বাংলাদেশের যত ভালোই দল তোমাদের মনে হোক, বাংলাদেশ কিন্তু কোথাও একটা গিয়ে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে কিন্তু হেগে দেয়, রীতিমতো কিন্তু হেগে দেয়। যেখানে বাংলাদেশ স্কোয়াডে কিন্তু জাকির আলী অনিক এবং নুরুল হাসানের মতো কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার নেই, যদিও তারা তাদের দুজনকে নিয়ে ট্রোল করে। এবং এমন একটা বাংলাদেশের স্কোয়াড তৈরি হয়েছে যেখানে জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান নেই। সেক্ষেত্রে বাংলাদেশের প্লেইং 11 কেমন হতে পারে? সেখানে সাইফ হাসান এবং তানজিদ হাসান হবে বাংলাদেশের ওপেনার,
3 নম্বরে লিটন কুমার দাস ক্যাপ্টেন, 4 নম্বরে তহিত হৃদয়। এবারে আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে দ্বন্দ্বটা চলছে, যে লিটন কুমার দাস তিনিও তো বাঙালি, যে বাঙালিকে নিয়ে দ্বন্দ্ব চলছে বাংলাদেশে, তাহলে তাকে বাদ দিল না কেন, তাকে ক্যাপ্টেন করা হলো কেন লিটন দাসকে, সেটা প্রশ্ন আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তো 3 নম্বরে লিটন কুমার দাস ক্যাপ্টেন, 4 নম্বরে তহিত হৃদয়, 5 নম্বরে শামীম হোসেন, 6 নম্বরে সাইফুদ্দিন, 7 নম্বরে রিশাদ হোসেন, 8 নম্বরে নাসুম আহমেদ। তো এতটুকু মোটামুটি ব্যাটিং পাচ্ছে, ইভেন তাসকিন আহমেদও ব্যাট করতে পারে 9 নম্বরে। তো 10 নম্বরে তানজিদ হাসান সাকিব এবং 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের শক্তিশালী দিকটা মনে হচ্ছে ফাস্ট বোলিং, যেখানে তানজিদ হাসান সাকিব রয়েছে, মুস্তাফিজুর রহমান রয়েছে এবং তাসকিন আহমেদ রয়েছে। সেক্ষেত্রে বাগা বাগা ফাস্ট বোলার রয়েছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিংটাও বেশ ভালো লাগছে, সাইফ হাসান রয়েছে, তানজিদ হাসান রয়েছে, এছাড়াও লিটন কুমার দাস রয়েছে। বাট ওই যে লিটন কুমার দাস অব্দি সীমিত থাকো, তারপর থেকে কিন্তু লাগাতার আমরা দেখছি গরু গাদার দল। তহিত হৃদয় কতটা ভালো করবে, শামীম হোসেন একদমই বাজে প্লেয়ার, সাইফুদ্দিন কেমন করবে জানি না, রিশাদ হোসেন ভালো স্পিনার বাট ব্যাটিং কতটা করবে সেটা জানি না, নাসুম আহমেদ ভাই এই টিমে তোমার ফিনিশার কই? বাংলাদেশ এমন একটা দল বানিয়েছে, ফিনিশার ছাড়া দল বানিয়েছে, বাংলাদেশ ফিনিশারই নিয়নি, যার জন্য কিন্তু বাংলাদেশের স্কোয়াডটা আমার মনে হচ্ছে একদমই ফালতু হয়েছে এবং আমি 10-এ মাত্র 4ই দিতে পারলাম, এর বেশি কিন্তু দিতে পারছি না। যদিও বাংলাদেশের যেই গ্রুপটা রয়েছে সেখানে নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, ইটালি রয়েছে, সেক্ষেত্রে মনে হয় না বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের দলই মনে হয় কোয়ালিফাই করবে। ইভেন বাংলাদেশকে কিন্তু তোমরা মিলিয়ে নিও, বাংলাদেশকে কিন্তু নেপাল রীতিমতো নাচাবে, নেপাল কিন্তু রীতিমতো বাংলাদেশকে টার্গেট করবে এবং বাংলাদেশকে কিন্তু চ্যালেঞ্জ করবে, এটা তোমরা লিখে রাখো, বাংলাদেশকে কিন্তু নেপাল টার্গেট করবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ যে এরকম একটা স্কোয়াড বানিয়েছে এবং এরকম একটা স্কোয়াড বানিয়ে এত বড় বড় কথা বলছে যে আমরা ভারতে এসে যে ওয়ার্ল্ড কাপ যদি খেলতেও আসি তাহলে ভারতের মাটিতে ভারতকে হারাবো, বা আরে তোমরা পারবে? তোমাদের মনে হয় ভারতের মতো স্কোয়াডকে বাংলাদেশের এরকম একটা লুচ্চা স্কোয়াড হারাতে পারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এতটুকুই ছিল ভিডিওতে, যেখানে আজকে মাথিসা পাত্রানাকে নিয়ে আলোচনা করলাম, কলকাতা নাইট রাইডার্সের বোলার, যিনি অনেক দিন থেকে ক্রিকেট থেকে বিরত রয়েছে, তিনি কিন্তু শ্রীলঙ্কান দল থেকে ছাঁটাই হয়ে গেলেন এবং শ্রীলঙ্কান দল কি বলল যে তুমি আমাদের দলে ফিট খাচ্ছ না। বারে মাথিসা পাত্রানা তো ভালো বোলার, তোমাদের দলের আমার মনে হয় মেন বোলার, তাকে তুমি কিভাবে বলতে পারো ফিট খাচ্ছে না? সেক্ষেত্রে মাথিসা পাত্রানাকে বাদ দিল শ্রীলঙ্কান দল। ইভেন পার্থ কচারের এবং মেলবোর্ন রেনিগেটসের ম্যাচটায় ফিন অ্যালেন সাইফার্ট মুখোমুখি হয়, যেখানে দুজনেই ফ্লপ গিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে আরও দুটো অপশন খুলে যাচ্ছে, জেসন ব্যারেনড্রফ, উইল সাদারল্যান্ডের মতো, যেখানে উইল সাদারল্যান্ড কিন্তু এক্সট্রা ডেথ ওভারে তোমাকে বল করে দেবে, সেক্ষেত্রে একটা ভালো অপশন। এবং কলকাতা নাইট রাইডার্সের যে ক্যাপ্টেন রয়েছে আজিঙ্কে রাহানে, তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আজিঙ্কে রাহানে কি হবে ক্যাপ্টেন? তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে বা কাকে দিলে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিতবে? আমার তো মনে হয় রিঙ্কু সিং বেস্ট অপশন কলকাতা নাইট রাইডার্সের জন্য, আইদার আঙ্গাক্রিস রাঘুবংশী, এই একটা ভালো অপশন রয়েছে যদি তুমি ফিউচারের দিক থেকে দেখতে চাও। আদারওয়াইজ তুমি যদি আরও 2 বছর রাহানেকে দিয়ে ক্যাপ্টেনশিপ করাতে পারো, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ব্যাপার করাতে পারে। বাট আমার যতটুকু বলার ছিল আমি এই ভিডিওতে বললাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।